অগ্রিম শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাভ সংবাদ শিরোনাম। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ো সিদ্ধান্ত চান না উপাচার্যরা, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় পদ্ধতি ঠিক করার তাগিদ। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতায় সারা দেশে পুলিশের সমাবেশ, ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা। করোনার ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৬০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক, টিকা পাওয়ায় ন্যায্যতা নিশ্চিতের আহ্বান। এবং কৃষি সাফল্যে বড় ভূমিকা রাখছে জৈব সার, এক দশকে উদ্যোক্তাদের স্বপ্ন ছড়িয়েছে বহুদূর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। ঢাকায় নির্বাচনী এলাকায় প্রথমে সাধারণ ছুটি দেয়া না হলেও পরে দেয়া হয়েছে। তবে পরবর্তীকালে আর কোনো নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি দেয়া হবে না বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। ঢাকা ৫ আসনের ভোটচিত্র জানতে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন সোমা ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা, ভোটারের উপস্থিতি কেমন এবং আপনার কাছে শেষ কি তথ্য আছে? শারমিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন ভোটের চিত্র কেমন, ভোট তো হচ্ছে পুরো ১৮৭টি কেন্দ্র ঢাকা ৫ আসনে ইভিএমে ভোট দিচ্ছে, বিচ্ছিন্নভাবে মানুষ আসছে এবং যেহেতু করোনার সময় স্বাস্থ্যবিধি নির্বাচন কমিশন প্রত্যেকটা ভোট কক্ষে রেখেছে, সুরক্ষার ব্যবস্থা রেখেছে, কিন্তু সব ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাস্তায় স্ট্রাইকিং ফোর্সও আছে এবং প্রত্যেকটা প্রার্থীর অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির প্রার্থীদের কিন্তু কর্মী সমর্থকের অভাব নেই। অভাব যেটি আছে সেটা ভোটার। প্রত্যেকটি কেন্দ্রে আমরা গিয়েছি, বেশিরভাগ কেন্দ্রে গিয়েছি, ভোটার উপস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং তারপরেও আশা করছি নির্বাচনী কর্মকর্তারা যে হয়তো যদি ভোটার বাড়ে, বেলা বাড়ার সাথে সাথে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ আছে, দেখা যায় বাকিটা কি হয়। কিন্তু যে বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই, দুপুর ১টার সময় আমি যে কেন্দ্রে গিয়েছিলাম সেখানে জানতে চেয়েছি ভোটার উপস্থিতি কতখানি। ওখানকার প্রিজাইডিং অফিসার বলেছেন কিন্তু প্রায় ২% ভোট কাস্ট হয়েছে। আমি এখন যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আমার সঙ্গে আছে, তাকে আমি জানতে চাইবো যে বেলা ২টো বেজে গেছে, এখন এখানকার ভোটার উপস্থিতিটা কতখানি। এবং আরেকটা বিষয় শারমিন আপনার মাধ্যমে জানিয়ে রাখি, সকালে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু এই কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছিলেন তিনি যে ভোটটি দিয়েছেন, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কেন্দ্রে এই নির্বাচনী ৫ আসনের ভোটারই না। এই বিষয়টি আমাদেরকে একটু প্রিজাইডিং অফিসার সাহেব জানাবেন। আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম মনু সকালে এই কেন্দ্রে এসেছিলেন, বলেছেন তিনি ভোট দিয়েছেন। তিনি কি আপনার এই কেন্দ্রে ভোট দিয়েছেন? আমি দায়িত্বে প্রিজাইডিং অফিসার হিসেবে ২৯ কেন্দ্রের দায়িত্বে আছি। আমার এই ২৯ কেন্দ্রের আওয়ামী লীগের প্রার্থী উনি ভোট দেননি। তিনি ভোট দিয়ে অবশ্য গণমাধ্যমকে বলেছিলেন যে আমি সকালে ভোট দিয়েছি, আমাদেরকে এই কেন্দ্রে জানিয়েছিল। তিনি কি এই কেন্দ্রের ভোটার? ঢাকা এই কেন্দ্রের ২৯ কেন্দ্রে তিনি ভোটার নয়। তার মানে তিনি এই কেন্দ্রে ভোট দেননি। এখন বাকিটা যেটা জানতে চাই যে আপনার এখানে ভোটার উপস্থিতি কিরকম। আপনার অধীনে তো 4টা বুথ আছে, সেই 4টি বুথে প্রায় ২০০০ ভোটার। এখন পর্যন্ত কত % যদি জানতে চাই ভোট কাস্ট হয়েছে? তার আগে একটু বলি যে এই যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজে অনেকগুলো কেন্দ্র রয়েছে। প্রার্থী আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন তিনি কোন কেন্দ্রে ভোট দিয়েছেন সেটা আমার জানার বিষয় না, আমি জানি না সেটা। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে অনেক, তো আগের তুলনায় ভোটার উপস্থিতি একটু বাড়ছে। আশা করছি যে ভোটার উপস্থিতি আর একটু বাড়বে। আর একটা বিষয়, বিভিন্ন কেন্দ্রে বিএনপির প্রার্থী বলছে তাদের এজেন্ট নাকি আপনারা বের করে দিয়েছেন। জানতে চাচ্ছে আপনারা বের করে দিচ্ছেন নাকি তারা এজেন্ট দিতেই পারেনি? আমাদের এখানে আমার 4টা চলে গেছে কেন? উনি গেছেন বাইরে যাওয়ার কথা, আমি যেটা জানতে পেরেছি উনি বাইরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে যে আর ফিরে আসেননি। মানে ওয়াশরুমে যাওয়ার কথা আর ফিরে আসেননি। তার মানে আর আইন শৃঙ্খলা বাহিনী কি আপনার যথেষ্ট আছে?
আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের যথেষ্ট ভালো। বহিরাগতদের অনেক আনাগোনা দেখতে পাচ্ছি, সেই ব্যাপারে কোনো ব্যবস্থা? আমার এই কেন্দ্রে এখনো প্রবেশ করেনি, বহিরাগত আসেনি, হয়তো ওরা বাইরে বিশৃঙ্খল ভাবে ঘোরাফেরা করছে। ধন্যবাদ আপনাকে থাকার জন্য। জি, আমি একটু ভোটারের সাথে কথা বলতে চাই। আপনি ভোটটা দিয়েছেন? হ্যাঁ, ভোটটা দিলেন, আঙ্গুলের ছাপটা কোথায় দেখি? পরিবেশ পরিস্থিতি কেমন? ইনশাআল্লাহ ভালো পরিস্থিতি। ভালো লোককে ভোটটা দিলেন তো? হ্যাঁ, অবশ্যই ভালো লোককে ভোট দেওয়া উচিত। সেই ভালো লোকটার বিজয়ী হলে কি চাইবেন তার কাছে? এটা আমাদের দেশের উন্নতির জন্য। এটা আমি একজন মুক্তিযোদ্ধা। ধন্যবাদ আপনাকে। জি শারমিন, আপনি যেমনটা শুনছিলেন, ভোটাররাও এলেন, তাদের কথা শুনলাম। পরিবেশ পরিস্থিতি ভীষণ ভালো আছে এবং প্রিজাইডিং অফিসার বললেন যে আশাজনকভাবে ভোটার উপস্থিতি নেই, তবে যেটুকু সময়ের বাকি আছে যদি একটু কিছু হলেও বাড়ে। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে ঢাকা 5 আসনের নির্বাচনী উপনির্বাচনের শেষ খবরটুকু। সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নওগাঁ 6 আত্রাই রানীনগর আসনের সংসদ উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। কিছু কিছু কেন্দ্রে সকাল থেকে সন্তোষজনক ভোটার উপস্থিতি দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে সকলে ভোট দিচ্ছেন। সকাল 9টায় 2 উপজেলার 104টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 2 উপজেলায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব এবং বিজিবি টহল দিচ্ছে। এছাড়াও প্রতি ইউনিয়নে স্ট্রাইকিং ও মোবাইল দল রয়েছে। তবে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে হুট করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না উপাচার্যরা। তারা বলছেন আরো কিছুটা সময় নিয়ে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভালো হয় এমন সিদ্ধান্তে আসতে চান তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে টানা 6 মাস অপেক্ষা করেও পরীক্ষা দিতে পারেননি এইচএসসি পরীক্ষার্থীরা। সিদ্ধান্ত আসে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে। করোনা সংকটে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কি ভাবছেন উপাচার্যরা? অধ্যাপক আখতারুজ্জামান বলছেন যৌক্তিক যে কোনো একটা উপায় খুঁজে বের করতে পারবেন তারা। যখন পরীক্ষাটি হলো না, তখন শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরের অধ্যয়ন ক্ষেত্রের পরিপ্রেক্ষিত বিবেচনায় তাকে মূল্যায়ন, সেটি এখন বোধহয় প্রয়োজন হয়ে পড়েছে। সুতরাং অ্যাডমিশন টেস্টের যৌক্তিকতা এখানেও চলে আসে। বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ফোরামে আমাদের এখন আলোচনার সূত্রপাত ঘটাতে হবে। হুট করে বলাটা খুব কঠিন হয়ে পড়ছে। শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্য ঝুঁকিতে না পড়েন সেরকম পদ্ধতির উপর জোর দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে অনেক স্বনামধন্য অধ্যাপক আছেন আইটিতে এবং কম্পিউটার সায়েন্সে, এবং আমরা সবাই মিলে যখন কাজ করব তখন আমরা এমন একটা সুন্দর পদ্ধতি বের করতে পারবো যেটা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে না এবং সংশ্লিষ্ট সকল পক্ষের নিকট গ্রহণযোগ্য হবে। তো আমি খুব দৃঢ় আশাবাদ ব্যক্ত করি যে আমরা একটা সুন্দর পদ্ধতি বের করতে পারবো। শিক্ষার্থীদের কাছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বড় সমস্যা হবে না বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাদেরকে একটি গ্রেড শিট দেওয়া হবে। গ্রেড শিট দেওয়ার অর্থ হচ্ছে যে প্রত্যেকটি বিষয়ের বিপরীতে তাদের গ্রেড কত সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুতরাং বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষার জন্য যে সকল ছাত্রদেরকে কোয়ালিফাই করা হবে ভর্তির পরীক্ষা দেওয়ার জন্য তাদের এই গ্রেড শিট প্রয়োজন। সুতরাং তাদের যদি এসএসসি রেজাল্ট তাদের আছেই, এসএসসি যদি একটি গ্রেড শিট দেওয়া হয়, সেই গ্রেড শিটের উপর ভিত্তি করে যদি তাদেরকে নির্ধারণ করা হয় কারা পরীক্ষা দিতে পারবে, তো সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো সংকট তৈরি হবে না। প্রক্রিয়া বের করতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ এরই মধ্যে বেশ কয়েকবার বৈঠক করেছে। উপাচার্যরা বলছেন সবার মতামতের ভিত্তিতে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলো পদক্ষেপ নেবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে 9 দফা দাবিতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের নোয়াখালীমুখী লং মার্চে হামলা হয়েছে। দুপুরে ফেনী শহরের শান্তি কোম্পানি মোড় এলাকায় এই হামলা হয়। লং মার্চকারী অভিযোগ করেন ফেনীতে সমাবেশ শেষে নোয়াখালী রওনা হতে বাসে ওঠার সময় লাঠি সোঁটা ও ইট পাটকেল নিয়ে এই হামলা হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আমরা যখন মিছিল নিয়ে নাগরভূঞার উদ্দেশ্যে রওনা হয়েছি, ঠিক তখনই আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা মিছিলের পেছনে পুলিশের উপস্থিতিতে তারা হামলা করেছে এবং আমাদের কর্মীদেরকে আহত করেছে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে চর মন্তাজ ইউনিয়নের চর মার্গারেট গ্রামে শুক্রবার রাতে ঘরে ঢুকে ঘুমন্ত 2 সন্তানের পাশে মাকে হাত মুখ বেঁধে এলাকার শাকিল, আরিফ ও হাদিব নামে 3 যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতে নির্যাতিতা ওই নারীকে অচেতন অবস্থায় স্পিড বোটে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, পরে পটুয়াখালী হাসপাতালে পরীক্ষা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ধর্ষণের শিকার ওই নারী এখন শঙ্কামুক্ত। এদিকে অভিযুক্ত শাকিল ও হাদিব নামে 2 যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সারা দেশে সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ। দেশজুড়ে ৬,৯১২টি বিট পুলিশিং এলাকায় এই কার্যক্রমে জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। লাইলা নসিনের রিপোর্ট। গণমানুষের অংশগ্রহণে সারা দেশে যখন ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে, তখন সে আন্দোলনে যোগ দিয়েছে বাংলাদেশ পুলিশও। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে দেশজুড়ে বিট পুলিশিং এলাকায় সমাবেশ হয়েছে। রাজধানীতে নিউ মার্কেট ও হাতিরঝিল থানার বিট পুলিশিং সমাবেশ। ধর্ষণ ও নিপীড়নকে রুখে দিতে এক হয়ে কাজ করার কথা জানান অংশগ্রহণকারীরা। বাংলাদেশের সকল জেলায়, সকল থানায়, মেট্রোপলিটনে আমরা যারা রয়েছি, আমরা ভাগ করে দিয়েছি। আমরা সকলকে আমরা এই কথাটাই বলতে চাই, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশ সদস্য যদি এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাবনায় জেলা পুলিশ লাইন্স মাঠে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা, বিট পুলিশিং এর সদস্য, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। নোয়াখালীর বেগমগঞ্জের এখলাসপুর ফাজিল মাদ্রাসা মাঠে ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ হয়েছে। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে 9 দফা দাবি নিয়ে নোয়াখালী অভিমুখে শুরু হওয়া 2 দিনের লং মার্চের দ্বিতীয় দিনে ফেনীর শহীদ মিনারের সামনে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। প্রায় 400 মানুষ লং মার্চে অংশ নিয়েছেন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের টিকা কিনতে বাংলাদেশের জন্য 600 কোটি টাকা রেখেছে বিশ্বব্যাংক। সব দেশের জন্য টিকা সহজলভ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘকে যে আহ্বান জানিয়েছেন তার প্রশংসা করেছেন সংস্থাটির বাংলাদেশ প্রধান। অনলাইনে বার্ষিক সভার উদ্বোধন পর্বে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এবং IMF এর ব্যবস্থাপনা পরিচালকও টিকা পাওয়ার ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে বলেছেন। রিজভি নিয়াজের রিপোর্ট। সভাপতি, আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-19 ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কোভিড-19 প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম উচ্চ পর্যায়ের বিতর্কে 26শে সেপ্টেম্বর বিশ্ব নেতাদের এই আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দৃঢ় উচ্চারণ অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত কণ্ঠস্বর তুলে ধরেছে বলে মনে করেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান। বাংলাদেশের মতো দেশগুলো যাতে দ্রুত টিকা পেতে পারে সেজন্য বিশ্বব্যাংক আরো আগেই প্রায় 1,20,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। COVID is not gone. I can tell you one thing. When they find the solution, there will be a rush to get those vaccines. And of course, who will be in the front lines? The big developed countries. So what we are doing in the bank is that we're trying to protect developing countries and our main clients like Bangladesh to start thinking of how we're going to procure the vaccines, how we're going to distribute them in enough quantities. You know, this country has 170 million people. How are we going to make sure
that we actually put into effect what the Prime Minister said at the UN General Assembly. We have already earmarked 70 million in the financing that we have. Right now in the bank, there is a discussion to allocate 12 billion. So I'm sure Bangladesh would have a big chunk. করোনার কারণে এবারই প্রথম বিশ্বব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সাধারণ সভা হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। গুরুত্ব পেয়েছে মহামারী করোনা থেকে অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি। Today we face a new Bretton Woods moment, an untold human desperation in the face of huge disruption, rising poverty for the first time in decades. I urge you to support production and distribution of effective therapies and vaccines to ensure that all countries have access. We are also helping developing countries with COVID vaccines and therapeutics. We plan to make available up to $12 billion to countries for the purchase and deployment of COVID-19 vaccines. বহুজাতিক ব্যাংকটি বলছে করোনার প্রভাবে বিশ্বজুড়ে এরই মধ্যে 10 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। আগামী 1 বছরে আরো 15 কোটি মানুষ চরম দরিদ্র হয়ে পড়বে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। লাভজনক ও বৈচিত্র্যময় ফল ফসল উৎপাদনে বড় ভূমিকা রাখছে জৈব সার। 1 দশক আগে শুরু হওয়া ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের তৎপরতা এখন ছড়িয়ে গেছে বহুদূর। এর সঙ্গে যুক্ত উদ্যোক্তারাও পেয়েছেন সাফল্যের সন্ধান। আরো জানাচ্ছেন শেখ সিরাজ। জৈব শক্তি হারানো মাটির প্রাণ ফিরিয়ে দিতে এক অভিযান শুরু হয় বছর 10 আগে। বহুমুখী তৎপরতা ও টেলিভিশনের নিয়মিত প্রচারে তা ছড়িয়ে যায় দেশব্যাপী। নরসিংদী, ঝিনাইদহ, মানিকগঞ্জের ধারাবাহিকতায় সম্ভাবনার বার্তা জানান দিতে থাকে কুষ্টিয়ার কয়েকজন তরুণ উদ্যোক্তা। বছর 10 আগে তুলে নিয়ে আসছিলেন আপনার টিভিতে, তখন আমরা জাস্ট শুরু করেছিলাম। সেই সময় আমাদের উৎপাদন ছিল 10,000 কেজি, কিন্তু এখন আমাদের উৎপাদন বেড়ে দাঁড়াইছে প্রায় 4 লাখ কেজি। তাদের 2014 সালের সেই তৎপরতা এখন ছড়িয়ে পড়েছে জেলার বড় একটি অংশে। প্রায় 2000 কৃষকের কৃষি সাফল্যের পেছনে ভূমিকা রাখছে কেঁচো সার। এখানে সবই কি জৈব সার ব্যবহার হচ্ছে নাকি না কেমিক্যাল? আপনার জৈব ব্যবহার হচ্ছে 80% আর 20% কীটনাশক ব্যবহার হচ্ছে। কোনটাতে ভালো হচ্ছে, জৈবতে নাকি না রাসায়নিকে? জৈবতে, অবশ্যই জৈবতে আপনার উৎপাদন বৃদ্ধি হচ্ছে এবং মাটির গুণগত মান ভালো থাকছে। 8-10 বছরের ভিতরে আমার যে বসতি যে অঞ্চলে, তাদের এখন সবার ছাদের বাড়ি, অথচ এই চাষ কাজ করার মধ্যে দিয়ে কিন্তু একটা সময় 3 বেলা খাবার তাদের জুটতো না। আবর্জনা আর কেঁচোর মধ্যে ভাগ্য অন্বেষণে নেমেছিল যেসব তরুণ, তারা এখন এগিয়েছে বহুদূর। আমরা খুব উন্নত মানের ছাদ বাগানীদেরকে মাটি দিতে পারবো এখান থেকে। তো সেই মাটি কি স্বাস্থ্যবান মাটি বলবো? সেটা অর্গানিক। এখন কি পরিমাণ মাটি তৈরি করতে পারছেন আপনারা? আমরা অলরেডি প্রত্যেক মাসে প্রায় 8-10 টন মাটি ঢাকাতে পাঠাতে পারছি। শেখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টায় চ্যানেল আই সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলে নিফাত অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইন্টারন্যাশনাল এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপ দিয়ে ফিরছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। অনলাইনে যোগ দিচ্ছেন 6 দেশের 12 শুটার। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। 22 অক্টোবর ষষ্ঠী তিথির মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সরকার নির্দেশিত 26 দফা মেনে আয়োজন করা হচ্ছে এবারের পূজা। এবার শোভাযাত্রা, পূজার সাংস্কৃতিক আয়োজন ও প্রসাদ বিতরণ থাকছে না। করোনা পরিস্থিতি মাথায় রেখে রাজধানীতে দুর্গাপূজার অন্যতম আকর্ষণ কুমারী পূজা হচ্ছে না। সপ্তমী তিথিতে বিশ্ববাসীর স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেবী এবার দোলায় চড়ে আসবেন, যাবেন গজে চড়ে। 26 অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। আমরা তো নির্দেশনাগুলো দিয়েছি, সরকারও বিভিন্নভাবে নির্দেশনাগুলো দিয়েছে। রাস্তাঘাটে কি অবস্থা তা আপনারা বুঝতে পারছেন।
সবকিছুকে মিলিয়ে কিন্তু এককভাবে আমাদেরকে ইয়ে করা যাবে না। কুমারী পূজা ঢাকার বাইরে 2-1 জায়গা হতে পারে, যেখানে সুবিধাজনক অবস্থান যদি থাকে তারা যদি ম্যানেজ করতে পারে। এখন দেখবেন নিটল টাটার কৃষি সংবাদ। গাইবান্ধায় এবার 4 দফা বন্যায় বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। কুড়িগ্রামে 5 দফা বন্যার কবলে পড়েন কৃষক। পুনর্বাসন ও প্রণোদনা সহায়তার দিকে তাকিয়ে আছেন 2 জেলার ক্ষতিগ্রস্ত কৃষক। এবার থাকছে প্রকৃতি সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা বাজার থেকে পাচারের উদ্দেশ্যে আনা 18টি কচ্ছপের বাচ্চা উদ্ধার করেছে র্যাব। কচ্ছপের অবৈধ ব্যবসার অভিযোগে সুব্রত বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে কচ্ছপ পাচারের কথা স্বীকার করেছে সুব্রত। আন্ধারমানিক নদীতে কচ্ছপগুলোকে অবমুক্ত করা হয়। এবার জানাবো ইভ্যালি খেলার খবর।